তালাকশুদা স্ত্রী যে হাসপাতালে ডাক্তার ছিল সেখানেই ঘায়েল শমীকে ভর্তি করা হয়েছিল। তারপর যা হয়েছিল, শহরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের এমার্জেন্সি সেই রাতে কিছুটা বেশি অস্থির ছিল, যেন দেয়ালগুলো পর্যন্ত আসন্ন ঝড়ের আশঙ্কা করছিল। সাইরেনের আওয়াজ বারবার হাওয়াকে চিরে ভিতরে ঢুকছিল। নার্সরা দ্রুত পায়ে দৌড়াচ্ছিল। স্ট্রেচার একের পর এক ভিতরে আসছিল, এবং সেই সবের মাঝে ডাক্তার অনন্যা শর্মা তার কেবিন থেকে বের হয়ে এমার্জেন্সি ওয়ার্ডের দিকে এগোচ্ছিল। সাদা অ্যাপ্রন, খোলা চুল, চোখে ক্লান্তি, কিন্তু মুখে পেশাদারি শান্তি। ৩ বছর আগে এই হাসপাতালই তাকে সেরা ডাক্তারের সম্মান দিয়েছিল, এবং সেই বছরই তার বিয়ে ভেঙে গিয়েছিল। তালাকের পর অনন্যা নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিয়েছিল। সে সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিল, অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করা শিখে নিয়েছিল, কিন্তু ভাগ্য হয়তো এটা মেনে নেয়নি। তখনই হঠাৎ একটা অ্যাম্বুলেন্স জোরে আওয়াজ করে থামল। দরজা খুলে একজন গুরুতর আহত ব্যক্তিকে নামানো হলো। রক্তে ভেজা শার্ট, ভাঙা পাঁজরের যন্ত্রণা, শ্বাস উঠে যাচ্ছিল, মুখে আঘাতের দাগ, এবং যখন নার্স তাড়াতাড়ি ফাইল পড়তে পড়তে নাম বলল, রাহুল বর্মা, বয়স ৩৫, তখন অনন্যার আঙুল কেঁপে উঠল। এক মুহূর্তের জন্যে তার পুরো দুনিয়া থেমে গিয়েছিল। সেই নাম যাকে সে তার হৃদয় থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল, সেই মানুষ যাকে সে কখনো নিজের সবকিছু মনে করেছিল, সেই স্বামী যার থেকে তালাক নিয়ে সে নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করেছিল। কিন্তু হাসপাতালে অনুভূতির কোনো জায়গা হয় না। সে নিজেকে সামলে নিল, গলায় কঠোরতা এনে আদেশ দিতে শুরু করল। বিপি লো, অক্সিজেন লাগাও, এক্স-রে এবং সিটি তাড়াতাড়ি হট অ্যালার্ট করো। তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু হৃদয়ের ভিতর স্মৃতির জোয়ার উথলে উঠেছিল। তার মনে পড়ে গিয়েছিল কিভাবে রাহুল সব সময় তার ডাক্তার হওয়া নিয়ে প্রশ্ন তুলত, কিভাবে ছোট ছোট কথা থেকে ঝগড়া বাড়তে থাকত, কিভাবে সে এক রাতে রাগে বলেছিল যে অনন্যার কাছে তার চাকরি স্বামীর থেকে বড়, এবং সেই রাতেই অনন্যা সিদ্ধান্ত নিয়েছিল যে সে এমন সম্পর্কে থাকবে না যেখানে তাকে তার স্বপ্নের জন্য ক্ষমা চাইতে হয়। ওটির ভিতর অপারেশন শুরু হয়েছিল। প্রতি সেকেন্ড ভারী ছিল। রাহুলের অবস্থা নাজুক ছিল। আঘাতগুলো কোনো সাধারণ রাস্তার দুর্ঘটনার মতো লাগছিল না, যেন কেউ জেনে শুনে তাকে মারার চেষ্টা করেছিল। অনন্যার হাত সঠিক ছিল, কিন্তু মন বারবার ভুলে যাচ্ছিল। সে ডাক্তার ছিল, কিন্তু সামনে তার অতীত শুয়েছিল। অনেক ঘন্টার লড়াইয়ের পর অপারেশন সফল হয়েছিল, প্রাণ বেঁচে গিয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। যেই সে ওটি থেকে বের হয়েছিল, পুলিশ হাসপাতালে পৌঁছে গিয়েছিল। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল। জানা গিয়েছিল যে এটা দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা ছিল। রাহুল কোনো বড় ঝামেলায় জড়িয়ে পড়েছিল। তার ব্যবসা, তার বন্ধু-বান্ধব, তার জীবনে এমন কিছু চলছিল যার সম্পর্কে অনন্যার কখনো আন্দাজও ছিল না। আইসিইউয়ের কাঁচের বাইরে দাঁড়িয়ে অনন্যা তাকে দেখছিল। মেশিনের আওয়াজের মাঝে রাহুল জীবন আর মৃত্যুর সাথে লড়ছিল, এবং অনন্যার ভিতর ডাক্তার আর স্ত্রীর দুই পরিচয় পরস্পরে ধাক্কা খাচ্ছিল। তার কাছে এটা স্পষ্ট হয়েছিল যে এটা শুধু একজন রোগী নয়, এটা তার জীবনের সেই অসমাপ্ত অধ্যায় যা বন্ধ হওয়ার আগে শেষবারের মতো খুলে গিয়েছিল। এবং হয়তো এবার সিদ্ধান্ত শুধু তালাক বা চিকিৎসার নয়, বরং মানবতা, সত্য আর ক্ষমার হতে চলেছিল। সেই রাতে অনন্যা নিজেকে প্রশ্ন করেছিল, সে কি শুধু ডাক্তার হয়ে থাকতে পারবে, নাকি ভাগ্য তাকে আবার সেই সম্পর্কের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যেখান থেকে পালিয়ে সে নিজেকে সবচেয়ে শক্তিশালী বানিয়ে নিয়েছিল। আইসিইউয়ের সাদা আলোয় রাত আর দিনের ফারাক মিশে গিয়েছিল। মেশিনের লাগাতার আসা যাওয়া বিপ এক অদ্ভুত টেনশন তৈরি করছিল। ডাক্তার অনন্যা শর্মা কাঁচের ওপারে দাঁড়িয়ে রাহুলকে দেখছিল। সেই রাহুল যে কখনো তার জীবনের কেন্দ্র ছিল, এবং আজ তার নজরদারিতে একটা কেস ফাইল বনে গিয়েছিল। তার মুখে পট্টি ছিল, ঠোঁট শুকনো ছিল, শ্বাস মেশিনের সাহায্যে চলছিল, এবং প্রতি শ্বাসের সাথে অনন্যার ভিতর কোনো পুরনো স্মৃতি পাশ ফিরে নিত। পুলিশের উপস্থিতি পরিবেশকে আরও ভারী করে দিয়েছিল। ইন্সপেক্টর বর্মা লাগাতার প্রশ্ন করছিলেন, ডক্টর, আপনার কি মনে হয় এটা দুর্ঘটনা ছিল? অনন্যা অনেক ভেবেচিন্তে উত্তর দিয়েছিল, না, আঘাতের প্যাটার্ন দুর্ঘটনার মতো নয়। এই উত্তরই এই কেসকে একটা সাধারণ ঘটনা থেকে ষড়যন্ত্রে বদলে দিচ্ছিল। পুলিশ জানতে পেরেছিল যে রাহুল গত কয়েক মাস ধরে একটা বড় মেডিকেল সাপ্লাই টেন্ডারে জড়িয়ে পড়েছিল। কোটি কোটি টাকার ডিল, ভুল ওষুধ, নকল সাপ্লাই, এবং সেই জলাভূমিতে জড়াতে হয়তো সে কোনো বড় মানুষের রাস্তা কেটে দিয়েছিল। অনন্যার কাছে প্রথমবার এটা স্পষ্ট হয়েছিল যে তালাকের পর রাহুলের জীবন শুধু মদ, রাগ আর ব্যর্থতায় সীমাবদ্ধ ছিল না, বরং সে এমন এক দুনিয়ায় চলে গিয়েছিল যেখান থেকে ফিরে আসা সহজ নয়। তখনই আইসিইউয়ে হইচই হয়েছিল।
রাহুলের আঙুল নড়েছিল, মনিটরের আওয়াজ বদলে গিয়েছিল, এবং অনন্যা কিছু না ভেবে ভিতরে চলে গিয়েছিল। ডাক্তার হয়ে নয়, বরং সেই নারীর মতো যে কখনো তার নাম নিয়ে দোয়া চেয়েছিল। রাহুল ধীরে ধীরে চোখ খুলেছিল। সামনে অনন্যাকে দেখেছিল। তার চোখে ভয় ছিল, অপরাধ বোধ ছিল, এবং সেই প্রশ্ন ছিল যেটা সে 3 বছর ধরে জিজ্ঞাসা করতে চাইছিল। গলা দুর্বল ছিল, কিন্তু শব্দ ভারী ছিল। তুমি? সেই এক শব্দে পুরো অতীত জড়ো হয়ে গিয়েছিল। অনন্যা প্রফেশনাল সুরে বলেছিল, আপনি নিরাপদ আছেন, বেশি কথা বলা ঠিক নয়। কিন্তু রাহুল হেসেছিল, একটা দুর্বল হাসি। এখনও তুমি এমনই আছো, নিজেকে লুকিয়ে ফেলো। সেই বাক্য অনন্যার ভিতর চাপা সব যন্ত্রণা নাড়িয়ে দিয়েছিল। তার মনে পড়ে গিয়েছিল তাদের বিয়ের প্রথম বছর, কিভাবে সে রাতভর ডিউটি করত, কিভাবে রাহুল প্রতি উৎসবে একা থাকত, কিভাবে ভালোবাসা অভিযোগে আর অভিযোগ রাগে বদলে যেত। ফ্ল্যাশব্যাকে অনন্যা নিজেকে সেই কোর্টরুমে দাঁড়িয়ে দেখছিল, যেখানে তালাকের কাগজে সই করার সময় তার হাত কাঁপছিল না, কিন্তু হৃদয় ভেঙে ছড়িয়ে গিয়েছিল। রাহুলের গলা আবার শোনা গিয়েছিল, আমি তোমাকে কখনো বোঝার চেষ্টা করিনি। এবং এটাই সেই মুহূর্ত ছিল যেখানে প্রথমবার রাহুল ভুল স্বীকার করেছিল। কিন্তু গল্পটা এত সহজ ছিল না। পুলিশ রাহুলের কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। রাহুল আধা সত্য বলেছিল, আধা লুকিয়েছিল, কারণ সে জানত যে যারা তার পেছনে লেগেছে তারা শুধু তাকে নয়, অনন্যাকেও ক্ষতি করতে পারে। এবং যখন অনন্যার কাছে এটা স্পষ্ট হয়েছিল যে তার পেশা আর তার অতীত এখন একই কেসে জড়িয়ে গিয়েছে, তখন তার সামনে শুধু একটা প্রশ্ন ছিল, সে কি শুধু ডাক্তার হয়ে এই গল্প শেষ করে দেবে, নাকি একজন মানুষ হয়ে সত্যের কাছে যাবে? কারণ এবার দাও শুধু রাহুলের প্রাণের নয়, বরং সেই সত্যের যাকে দুজনেই বছরের পর বছর উপেক্ষা করেছিল। আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে অনন্যা প্রথমবার অনুভব করেছিল যে এই গল্পটা শুধু দুটো ভাঙা সম্পর্কের নয়, বরং এমন এক অপরাধের যা আসন্ন সময়ে তার জীবনকে আরও বিপজ্জনক মোড়ে নিয়ে যেতে চলেছে। হাসপাতালের দেওয়ালের ভিতরে এখন শুধু চিকিৎসা চলছিল না, বরং এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আইসিইউ এর বাইরে পুলিশের লোক বাড়িয়ে দেওয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছিল, এবং ডাক্তার অনন্যা শর্মার জন্য এই হাসপাতাল এখন শুধু তার কর্মস্থল ছিল না, বরং এমন এক ময়দান বনে গিয়েছিল যেখানে প্রতি পদক্ষেপে বিপদ লুকিয়েছিল। রাহুলের অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছিল, কিন্তু জ্ঞান ফিরতেই তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেন কোনো ছায়ার আসার অপেক্ষা করছিল। অনন্যা এসব লক্ষ্য করছিল। ডাক্তারের চোখ ছোট ছোট জিনিস ধোয়ে ফেলে, এবং তার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে রাহুল শুধু যন্ত্রণায় নয়, বরং কোনো বড় ভয়ে ভেঙে পড়ছে। দেরে রাতে যখন আইসিইউ শান্ত হয়েছিল এবং নার্স শিফট বদলাতে শুরু করেছিল, রাহুল ধীর গলায় অনন্যাকে ডেকেছিল, অনন্যা, আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো। সেই গলায় স্বামীর অধিকার ছিল না, বরং এক আহত মানুষের অসহায়তা ছিল। অনন্যা কঠোরভাবে বলেছিল যে এটা সম্ভব নয়, কিন্তু রাহুলের চোখে যে ক্ষোভ ছিল সেটা অনন্যার হৃদয়ে হইচই তুলে দিয়েছিল, এবং এখান থেকেই রাহুল অসম্পূর্ণ সত্য বলতে শুরু করেছিল। সে বলেছিল যে সে মেডিকেল সাপ্লাইয়ের যে টেন্ডারে জড়িয়েছিল সেটা শুধু টাকার খেলা ছিল না, নকল ওষুধ, এক্সপায়ারি ডেট বদলে দেওয়া বোতল, এবং সেই ওষুধ থেকে মরে যাওয়া গরিব রুগী। যখন রাহুলের বিরোধিতা করেছিল তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হামলা তারই ফল ছিল, কিন্তু রাহুল একটা সবচেয়ে বড় সত্য লুকিয়ে রেখেছিল। সে জানত যে এই পুরো খেলায় হাসপাতালের ভিতর থেকেও কেউ জড়িত আছে, এবং এই কথা শুনেই অনন্যার পায়ের তলা মাটি সরে গিয়েছিল। কারণ যদি এটা সত্য হয় তাহলে বিপদ তার একদম কাছে ছিল। সেই রাতে অনন্যার ফোন বেজেছিল, অজানা নম্বর। ওদিক থেকে শুধু এতটুকু বলা হয়েছিল, ডাক্তার সাহেবা, নিজের কাজের মধ্যে সীমিত থাকো, কিছু জখম আবার খুলে যাওয়া উচিত নয়। ফোন কাটতেই অনন্যা বুঝে গিয়েছিল যে সতর্কবার্তা পেয়ে গিয়েছে, কিন্তু ভয়ের সাথে সাথে তার ভিতর সেই পুরনো অনন্যা জেগে উঠছিল, যে কখনো অন্যায়ের সামনে মাথা নোয়ায়নি। তার ফ্ল্যাশব্যাকে বিয়ের সেই সবচেয়ে তিক্ত দিন মনে পড়ে গিয়েছিল, যখন রাহুল তাকে চড় মারেনি, কিন্তু শব্দ দিয়ে ভেঙে দিয়েছিল, তুমি কখনো আমার হতে পারবে না। এবং সেই দিন অনন্যা কসম খেয়েছিল যে সে কোনো মূল্যেই নিজেকে দুর্বল হতে দেবে না। এখন সেই কসমই তাকে এই কেসে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ওদিকে রাহুল ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল।
তার কাছে স্পষ্ট হচ্ছিল যে সে অনন্যাকে তালাক দিয়ে শুধু সম্পর্ক নয়, বরং নিজের সবচেয়ে বড় শক্তি হারিয়ে ফেলেছিল। হাসপাতালের ভেতর এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। এক নার্স ভুল ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করেছিল। সময় থাকতে অনন্যে আটকে দিয়েছিল। কিন্তু এটা কাকতালীয় ছিল না, এটা স্পষ্ট বার্তা ছিল যে রাহুলকে জীবিত ছাড়া হবে না। এবং এই ঘটনার পর অনন্যার সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছিল। সে শুধু ডাক্তার হয়ে বসে থাকবে না, সেই ষড়যন্ত্রের মূলে যাবে। চাইলে তার জীবনই দাওয়ে লাগাতে হয়, কেননা এখন এই লড়াই শুধু রাহুলের নয়, বরং সেই সিস্টেমের বিরুদ্ধে ছিল যেটা মানুষের প্রাণকে সওদা বানিয়ে দিয়েছিল। এবং এর সাথে গল্প এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখানে ভালোবাসা, অনুতাপ আর ন্যায় তিনজন একই রাস্তায় দাঁড়িয়েছিল। কাউকে একটা বেছে নেওয়া এখন অসম্ভব ছিল। হাসপাতাল এখন অনন্যার জন্য চিকিৎসার জায়গা ছিল না, বরং এক জাল বনে গিয়েছিল। প্রতিটা মুখ তাকে সন্দেহজনক লাগছিল, প্রতিটা আওয়াজে বিপদের আভাস। আইসিইউয়ের বাইরে দাঁড়ানো পুলিশের লোকরাও এখন তাকে পুরো নিরাপত্তার ভরসা দিতে পারছিল না, কারণ অনন্যা বুঝে গিয়েছিল যে ষড়যন্ত্র শুধু বাইরে থেকে নয়, বরং ভিতর থেকে চলছিল। রাহুলের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল, কিন্তু তার মাথায় ভয় ছড়িয়েছিল। সে জানত যে তার উপর হামলা করিয়েছে সে এতটা শক্তিশালী যে হাসপাতাল, পুলিশ আর সিস্টেম সব জায়গায় তার লোক রয়েছে। এক রাতে যখন বৃষ্টি হাসপাতালের জানালায় আছড়ে পড়ছিল এবং বিদ্যুৎ বারবার চলে যাচ্ছিল, তখন হাসপাতালের ব্যাকআপ লাইট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এবং সেই অন্ধকার সেকেন্ডে কেউ আইসিইউতে ঢোকার চেষ্টা করেছিল। অনন্যার যেন আগে থেকেই আভাস ছিল। সে দৌড়ে ভিতরে পৌঁছেছিল এবং দেখেছিল যে রাহুলের ফুর লাইনের সাথে ছেদাছেদি করা হয়েছে। যদি আর কয়েক মিনিট হয়ে যেত তাহলে তার প্রাণ চলে যেত। এটা অশুভ ছিল না, বরং পাকা প্রমাণ ছিল যে কোনো নিজের লোকই এই রাস্তা দেখিয়েছে। অনন্যা সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর চুপ করে বসে থাকবে না। সে হাসপাতালের পুরনো রেকর্ড খতিয়ে দেখা শুরু করেছিল। ওষুধের সাপ্লাই, স্টোর রেজিস্টার, এক্সপায়ারি ডেট এবং যত ফাইল খুলছিল তত একটা নাম বারবার সামনে আসছিল, ডাক্তার বিবেক মালহোত্রা। সেই সিনিয়র ডাক্তার যিনি অনন্যাকে শুরুতে অনেক সাপোর্ট করেছিলেন, সেই যিনি রাহুলের কেসে বারবার তাড়াতাড়ি ডিসচার্জের কথা বলেছিলেন। অনন্যার জন্য এটা সবচেয়ে বড় ধাক্কা ছিল, কারণ বিশ্বাস ভাঙা শত্রুর কাছে হারার থেকে বেশি যন্ত্রণাদায়ক হয়। ওদিকে রাহুল অবশেষে পুরো সত্য উগড়ে দিয়েছিল। সে বলেছিল যে সে শুরুতে এই গোরখধনদের অংশ হয়ে চোখ বন্ধ করে নিয়েছিল, কিন্তু যখন তার জানা হয়েছিল যে নকল ওষুধ থেকে মানুষ মরছে, তখন সে প্রমাণ জড়ো করতে শুরু করেছিল। সেই প্রমাণ আজ তার প্রাণের শত্রু বনে গিয়েছিল। সে কেঁদে বলেছিল যে তালাকের পর সে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল এবং ভুল লোকের সাথে জড়িয়ে পড়তে গিয়েছিল। কিন্তু অনন্যার সততা তার অন্তরাত্মায় আজও জীবিত ছিল। সেই সততাই কাকে অপরাধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে বাধ্য করেছিল। সেই রাতের অন্ধকারে অনন্যার উপর সরাসরি হামলা হয়েছিল। পার্কিং এরিয়ায় কেউ তার রাস্তা আটকে দিয়েছিল, হাতে লোহার রড ছিল। কিন্তু অনন্যা ভয় পেয়ে পালায়নি। সে তার পুরো শক্তি দিয়ে মোকাবিলা করেছিল, চিৎকার করেছিল এবং কোনো মতে বেঁচে বেরিয়ে এসেছিল। সেই রাতে প্রথমবার রাহুলের চোখ থেকে চোখের জল বেরিয়েছিল, অনুতাপের, ভয়ের এবং সেই ভালোবাসার যাকে সে কখনো সঠিক সময় বোঝেনি। অনন্যা হাসপাতালের গলিতে দাঁড়িয়ে ভাবছিল যে সত্যিই কি ন্যায়ের দাম এত ভারী হয়। কিন্তু সেই মুহূর্তে সে ঠিক করেছিল যে যদি আজ সে পিছিয়ে যায় তাহলে কে জানে কত জীবন এই নোংরা খেলার শিকার হবে। পরের সকালে সে একটা বিপজ্জনক পদক্ষেপ নিয়েছিল। সে গোপনে মিডিয়াকে প্রমাণ পাঠিয়ে দিয়েছিল, পুলিশকে বাধ্য করেছিল যে তারা বড় নামের উপর হাত দেয়, এবং হাসপাতালের ভিতর ভূমিকম্প এসে গিয়েছিল। ডাক্তার বিবেকের মুখের নকাব খসে পড়তে চলেছিল, এবং গল্প এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে হয় সত্য জিতবে, নয়তো এই সিস্টেম আরেকটা সৎ কণ্ঠকে চিরতরে চুপ করিয়ে দেবে। হাসপাতালের সকাল সেদিন একদম আলাদা ছিল, যেন প্রতিটা দেওয়াল জানত যে আজ শুধু চিকিৎসা নয়, বরং ন্যায়ের ফয়সালা হতে চলেছে। মিডিয়ার গাড়ি বাইরে দাঁড়িয়েছিল, পুলিশের টিম ভিতরে তয়নাত ছিল, এবং অনন্যা শর্মা শান্ত মুখের পিছনে ঝড় লুকিয়ে আইসিইউয়ের বাইরে দাঁড়িয়েছিল। সে যে প্রমাণ পাঠিয়েছিল সেগুলো সিস্টেমের ভিত নাড়িয়ে দিয়েছিল। নকল ওষুধের রিপোর্ট, বদলে দেওয়া এক্সপায়ারি ডেট, রোগীদের মৃত্যুর ডেটা, সব কিছু এখন সামনে আসতে চলেছিল। কিন্তু এই লড়াইয়ের সবচেয়ে বড় দাম হয়তো রাহুলকেই দিতে হতো, কারণ সে জানত যে যাদের সে বেনকাব করেছে তারা তাকে জীবিত ছাড়বে না। যেই পুলিশ
ডাক্তার বিবেক মালহোত্রাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। হাসপাতালে হইচই পড়ে গিয়েছিল। বিবেকের মুখে নকল শান্তি ছিল, কিন্তু চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক সেই সময় রাহুলের অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু করেছিল। মেশিন জোরে আওয়াজ করতে শুরু করেছিল এবং অনন্যা দৌড়ে ভিতরে পৌঁছেছিল। এটা কোনো মেডিকেল জটিলতা ছিল না, এটা শেষ চেষ্টা ছিল রাহুলকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার। কিন্তু অনন্যা হার মানেনি। সে পুরো টিমের সাথে মিলে রাহুলকে বাঁচানোর সব সম্ভব চেষ্টা করেছিল। ঘণ্টার পর ঘণ্টা লড়াইয়ের পর রাহুলের শ্বাস স্থির হয়েছিল এবং যেই বিপদ কেটে গিয়েছিল, রাহুল অনন্যার হাত ধরে নিয়েছিল। তার চোখে চোখের জল ছিল, গলা ভাঙা ছিল। সে বলেছিল যে যদি আজ সে বেঁচে যায় তাহলে এটা অনন্যার জন্যই হবে, আর যদি না বাঁচেও তাহলে তার কোনো আফসোস নেই, কারণ সে অবশেষে সঠিকের জন্য দাঁড়ানোর সাহস করেছিল। পুলিশের তদন্ত এগিয়েছিল। ডাক্তার বিবেক আর তার নেটওয়ার্কের পর্দা ফাঁস হয়েছিল। অনেক বড় নাম সামনে এসেছিল, গ্রেফতার হয়েছিল। হাসপাতালের ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি উন্মোচিত হয়েছিল। মিডিয়া অনন্যাকে নির্ভীক ডাক্তার বলেছিল, কিন্তু অনন্যার জন্য এই জয় অসম্পূর্ণ ছিল, কারণ রাহুলের অবস্থা এখনও নাজুক ছিল। কয়েকদিন পর যখন রাহুলের জ্ঞান ফিরেছিল, তখন প্রথমবার সে ভয় ছাড়াই অনন্যার দিকে তাকিয়েছিল। সে ক্ষমা চেয়েছিল, কোনো স্বামীর মতো নয়, বরং একজন মানুষের মতো যে দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছিল। অনন্যা কোনো প্রতিশ্রুতি দেয়নি, কোনো ভবিষ্যৎ বলেনি। সে শুধু এতটুকু বলেছিল যে মানুষ বদলাতে পারে যদি সে সত্যিই দায়িত্ব নেয়। সময় কেটে গিয়েছিল, কেস কোর্ট পর্যন্ত পৌঁছেছিল, সাজা হয়েছিল, নকল ওষুধের নেটওয়ার্ক ভেঙে গিয়েছিল এবং অনেক জীবন বেঁচে গিয়েছিল। রাহুল ধীরে ধীরে সুস্থ হয়েছিল, কিন্তু সে জানত যে কিছু জখম শরীরের নয়, আত্মার সাথে জড়িত হয়। হাসপাতাল থেকে ডিসচার্জ হবার দিন সে অনন্যাকে বলেছিল যে সে আবার একসাথে আসার আশা রাখে না, শুধু এতটুকু চায় যে সে নিজেকে ক্ষমা করতে পারে। অনন্যা প্রথমবার হেসে তাকে দেখেছিল। সেই হাসি প্রতিশ্রুতি ছিল না, কিন্তু ঘৃণাও ছিল না। মাস কয়েক পর একদিন সেই হাসপাতালেই অনন্যাকে একটা নতুন কেস পাওয়া গিয়েছিল। এক সড়ক দুর্ঘটনায় আহত মানুষ এবং রাহুল হুইলচেয়ারে বসে রক্তমান করতে এসেছিল, কোনো দেখানো ছাড়া, কোনো সম্পর্কের নাম ছাড়া, শুধু মানবতার জন্য। অনন্যা দূর থেকে তাকে দেখেছিল এবং মনে মনে ভেবেছিল যে হয়তো কিছু সম্পর্ক আবার নাম নেওয়ার জন্যে নয়, বরং মানুষ হওয়ার জন্যে ফিরে আসে। গল্প এখানেই শেষ হয়, কিন্তু এটা শেষ নয়, বরং এক নতুন শুরু ছিল, যেখানে ভালোবাসা দুর্বলতা ছিল না, অনুতাপ বোঝা ছিল না, এবং ন্যায় শুধু আইনে নয়, বরং হৃদয়েও জীবিত ছিল। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলুন। অনুরাধার সম্পর্কে আপনাদের কি মত কমেন্ট লিখে অবশ্যই জানান। যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে এক নতুন এবং আকর্ষণীয় গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।